আমার সামনে আরেকবার আসলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো। স্টুপিড। আই ওয়াজ রাইট, ডিভোর্স ইজ বেটার। কথাটা বলেই ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মায়েরা তবদা খেয়ে চেয়ে থাকে। ইরফানের লাস্ট কথাটাই চোখ ভিজলো, বিড়বিড় করলো। পাষাণ লোক। নিজের দিকে খেয়াল করলে দেখলো হিজাব নেই। হিজাব তো ভিতরে, এখন কি করবে? মাথার চুল ভাগ করে দুপাশে আনে। এগিয়ে গিয়ে নিচে নজর করলে দেখলো ডাইনিংয়ে কেউ নেই। এমনিতেও বাসায় কেউ নেই। মূলত তারেক নেওয়াজ ডাইনিংয়ে কিনা এটাই দেখলো। দেখতে না পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। সিঁড়িতে তার পার্স পড়ে থাকতে দেখে হাতে তুলে নেয়। এরপর এক দৌড়ে তার ঘরে যায়। দরজা আটকে চুলগুলো বেঁধে নেয়। দেয়াল ঘড়িতে দেখলো 8:30 বাজে। দীর্ঘশ্বাস ফেলে। আরেকটা হিজাব বের করে মাথায় বেঁধে নেয়। এরপর পার্স হাতে নিয়ে কাউকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে যায়। ডিভোর্স ইজ বেটার কথাটা ভেবে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। ডান হাতে তা মুছে নেয়। পায়ের গতি বাড়ায়। মেইন গেটে রহমত চাচা মায়রাকে একা দেখে অবাক হলো, কিন্তু যেচে কিছু জিজ্ঞেস করলো না। মায়রা বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে দাঁড়িয়ে আছে এক কোনায়। কেমন যেন ভয় ভয় লাগছে। এর আগে কখনো এভাবে একা বের হয়নি। ইরফানের কথায় রাগে দুঃখে কষ্টে বেরিয়েছে ওই লোকটাকে খুন করতে ইচ্ছে করে। ভাববে না তার কথা। কিছুক্ষণ পর একটা বাস এসে থামলে মায়রা উঠে পড়ে সে বাসে। তার নির্দিষ্ট সিটে বসে পড়ে জানালার কাছে। বাস ভর্তি মানুষ। মায়রা ভয় পাচ্ছে। সে তো গ্রামের মেয়ে, শহরে এভাবে একা একা চলাচল করেনি কখনো। ইনায়া তার ঘর থেকে বেরিয়ে মায়রার ঘরে আসে। আজ উঠতে উঠতে লেট হয়েছে। গতকাল মায়রা ঘুমিয়ে যাওয়ায় আর কথা হয়নি। গতকাল কি হয়েছিল, কেন একা একা বাড়ি চলে আসলো, সেসব নিয়ে কথা বলবে। কিন্তু মায়রার ঘরে এসে মায়রাকে দেখতে না পেয়ে ভ্রু কুঁচকালো। ভাবলো ওয়াশরুমে গিয়েছে, তাই বেশ কিছুক্ষণ বসে অপেক্ষা করলো মায়রার বের হওয়ার। কিন্তু অনেকক্ষণ পরেও যখন দেখলো মায়রার খবর নেই, তখন এগিয়ে গিয়ে ওয়াশরুম চেক করলে কাউকে দেখতে পায়নি। বেলকনিও চেক করে, কোথাও নেই। ঘর থেকে বেরিয়ে রুমা নেওয়াজকে জিজ্ঞেস করলে তিনি বলেন ইরফানের ঘরে। ইয়ানা অবাক হলো। মায়রা ভাইয়ার ঘরে কি করে? তার ভাইয়া বাসায় আছে নাকি তা জানে না। কি মনে করে সিঁড়ি বেয়ে উপরে যায়। ইরফানের ঘরের দিকে দরজা ঠেললে আপনা আপনি দরজা খুলে যায়। ঘরের লাইট জ্বালিয়ে দেখলো ভেতরে কেউ নেই। গিয়েছে কোথায় এরা? ঘর থেকে বেরিয়ে ছাদে যায় মায়রাকে খুঁজতে। ছাদেও না পেয়ে হতাশ হয়ে ফিরে এসে তার মাকে বলে। রুমা নেওয়াজ অবাক হয়। ইরফান যে তখন মেয়েটাকে ওর ঘরে নিয়ে গেল। ইরফান কি মায়রাকে গ্রামে রাখতে গিয়েছে তবে? রুমা নেওয়াজ ইরফানের নাম্বারে কল করে, কিন্তু ইরফানকে ফোনে পায় না। মায়রার নাম্বারে কল করে, তাকেও পায় না। উপায় না পেয়ে দ্রুত তারেক নেওয়াজের নাম্বারে কল করেন। কাউকেই কলে না পেয়ে হতাশ হলেন। ইরফান অফিসের উদ্দেশ্যে বের হয়েছে আর তারেক নেওয়াজ অফিসের কাজে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছে। তবে মায়রা গেল কোথায়? এরপর শুদ্ধ নাম্বারে কল দিয়ে ব্যাপারটা জানালে শুদ্ধ জানায় দেখছে। শুদ্ধ কল কেটে ইরফানের অফিসের উদ্দেশ্যে বের হয়। ইনায়া ঘরে গিয়ে তার ফোন চেক করে দেখে মায়রা কল দিয়েছিল। সে ব্যাক করার আগেই আবারও মায়রার কল আসে। ইনায়া দ্রুত কল রিসিভ করে। মাইরা, কোথায় তুমি? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আপু আমি গ্রামে যাচ্ছি, তুমি বাবা আর মাকে একটু বলে দিবা। ইনায়া অবাক হয়ে বলে। কার সাথে যাচ্ছ? ভাইয়া তো অফিসে, বাবাও কাজে বেরিয়েছে। একাই যাচ্ছি আপু। মানে মাইরা, তুমি একা কিভাবে যাচ্ছ? আম্মু বাবা শুনলে খুব রাগ করবে। সরি আপু, কিছু হবে না, আমি বাসে উঠে পড়েছি, পৌঁছে তোমাকে কল করব। ইনায়ার কান থেকে রুমা নেওয়াজ ফোন কেড়ে নিয়ে রেগে বলে। তুমি একা কেন বের হয়েছো? রাস্তাঘাট ভালো না, জানো না? আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করলে না, একা একা বেরিয়ে গিয়েছো। মায়রা চুপচাপ শুনলো। রুমা নেওয়াজ আরও অনেক কথা শোনালো ধমকে। এরপর ইনায়ার হাত দিয়ে বলে, পৌঁছানোর আগ পর্যন্ত একটু পর পর কল করে শুনবি ও কোথায়। তিনি ভীষণ বিরক্ত তার ছেলে আর এই অবুঝ মেয়ে মায়রাকে নিয়ে। এদের দুজনের চিন্তায় সে কবে না জেনে স্ট্রোক করে। ছেলের সংসার দেখার স্বাদ তার আগেই মিটে গিয়েছে। মাঝখান থেকে এই মেয়েটার যে কি হবে কে জানে। ইরফান আবার মেরেছে কিনা। মেয়েটাও কাউকে কিছু না বলে চলে গিয়েছে। মায়রা ফোন কেটে চুপচাপ বসে রইল। ইরফানের কথা মনে পড়ল। লোকটা আসলেই
আসলেই আস্ত খারাপ। ভাবনার মাঝেই তার পাশের সিটে কাউকে বসতে দেখে পাশ ফিরে তাকালো। চিৎকার দিয়ে ওঠে ছেলেটা, থতমত খেয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। আশেপাশের অনেকে তাকিয়েছে। বাসের হেল্পার এগিয়ে এসে জিজ্ঞেস করে। মায়েরা আমতা আমতা করে বলে। আমার পাশে মেয়ে দিন। হেল্পার ভ্রু কুঁচকে বলে। মায়েরা অসহায় চোখে দাঁড়িয়ে থাকা ছেলেটার পানে তাকালো। সাদা শার্ট পরিহিত ২৬ থেকে ২৭ বছরের এক শ্যামা সুদর্শন পুরুষ মায়েরার দিকে অবাক চোখে চেয়ে আছে। মায়েরা ঢোক গিলে বসা থেকে দাঁড়িয়ে যায়, ছেলেটার দিকে তাকিয়ে বলে, ভাইয়া আপনি একটা ছেলের পাশে বসুন না। ছেলেটা মায়েরার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে তাকালো। কি যেন ভেবে ঠোঁটের কোণে হাসি ফুটলো। মায়েরা ছেলেটাকে নিজের দিকে চেয়ে হাসতে দেখে বিব্রত বোধ করে। তাদের পাশের সিটে একজন বৃদ্ধ মহিলা, তার পাশে বয়স্ক লোক। ছেলেটি এগিয়ে গিয়ে বয়স্ক লোককে বলল সে সিট এক্সচেঞ্জ করতে রাজি হয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ছেলেটার উদ্দেশ্যে বলে, থ্যাংক ইউ ভাইয়া। ছেলেটা সৌজন্য হেসে বলে, ওয়েলকাম। এরপর পাশের সিটে বসে পড়ে। আর মায়রার পাশে বৃদ্ধ মহিলা। বাস স্ট্যান্ডে নেমে মায়রা এদিক ওদিক তাকায়। পাশ থেকে মায়রার পাশের সিটের ছেলেটা বলে, নাম কি তোমার? মায়রা ভ্রু কুঁচকে ছেলেটার দিকে তাকায়। ভাবলো ছেলেটা ভালোই, নয়তো তার পাশে মেয়ের বসার ব্যবস্থা করতো না। কিন্তু অপরিচিত ছেলের সাথে ভাব জমাতে ভালো লাগলো না তার, তাই মুখ গোমরা করে রেখেই বলল। ছেলেটা মৃদু হেসে বলে, ইন্টারেস্টিং নেম, ফার্স্ট টাইম শুনলাম, কারো নাম নেই। মায়েরা বিরক্ত হলো, কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে যায়। ছেলেটা ভ্রু কুঁচকে দেখলো মায়েরাকে, সেও এগিয়ে যেতে যেতে পিছন থেকে বলে, হে বারবিডল। এমন সম্বোধনে মায়েরা রেগে যায়। নিশ্চয়ই ছেলেটা ততটা ভালো না যতটা সে ভেবেছে, একা মেয়ে পেয়ে ডিস্টার্ব করছে। মায়েরা পিছু ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলে, পিছু আসলে একদম গণপিটানি খাওয়াবো বলে দিলাম। কথাটা বলে দ্রুত এগিয়ে গিয়ে একটা ভ্যানে উঠে পড়ে। ছেলেটা মৃদু হেসে বিড়বিড় করে, কথা শুনে মনে হয় অনেক বড় হয়ে গিয়েছো বারবিডল, ইন্টারেস্টিং। এরপর মায়েরার দিকে তাকিয়ে ছেলেটি গলা উঁচিয়ে হেসে বলে, তোমার নাম মায়েরা, ঠিক বললাম তো বারবিডল? মায়েরা চলন্ত ভ্যানে বসে ছেলেটার দিকে চোখ বড় বড় করে তাকায়। তার নাম জানলো কি করে? সে তো চেনে না এই লোককে। কেন যেন ভয় লাগলো। দ্রুত বাড়ি ফিরলেই শান্তি। শুদ্ধ ইরফানের অফিসে যাওয়ার আগে রাস্তার মাঝে ইনায়ের ফোন পায়। জানতে পারে মায়েরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে। শুদ্ধর একটু খারাপই লাগলো। গতকালের জন্য মেয়েটা হয়তো এমন করেছে। মেয়েটাকে দোষ দিয়েই বা কী লাভ? ইরফানকে কল করলো বেশ কয়েকবার, প্রথম কয়েকবার কেটে দিল, এরপর আর রিসিভ করলো না। কিছু একটা ভেবে ইরফানের নাম্বারে একটা মেসেজ করে মিটিমিটি হাসে। ইরফান মিটিং রুমে ছিল। ফোনে টুং করে একটা মেসেজ আসে, আলো জ্বলে ওঠে। ইরফান একবার তাকিয়ে চোখ সরিয়ে নিতে গিয়েও ফোন হাতে তুলে নেয়। প্রথমে মায়েরা শব্দ দেখে, কথা বলার মাঝে চুপ হয়ে যায় সবাই। ইরফানের দিকে তাকিয়ে আছে। ইরফান মেসেজ ওপেন করে। মাইরা একাই গ্রামের উদ্দেশ্যে বের হয়েছে। আমার মনে হয় মাইরা তোকে ছেড়ে চলে গেল ভাই। আমিও উকিলের সাথে কথা বলতে যাচ্ছি ডিভোর্সের জন্য। বলছি সিনিয়র কোনো মেয়ে দেখবো তোর জন্য, রিপ্লাইটা দিয়ে দে। উকিলের সিনিয়র মেয়ে থাকলে এক মিটিংয়েই সব সলভ হয়ে যাবে। ইরফান মেসেজটা পড়ে বসা থেকে দাঁড়িয়ে যায়, রাগে ফেটে পড়ছে। হাতের মুঠোয় ফোন শক্ত হাতে চেপে ধরে ক্রোধ দমানোর চেষ্টা করে। চোখ বুজে লম্বা শ্বাস ফেলে। কাউকে কিছু না বলে হন হন করে মিটিংয়ের মাঝখান থেকে বেরিয়ে যায়। সাই অবাক হয়ে তাকিয়ে দেখে ইরফানের প্রস্থান। কেউ কিছুই বুঝলো না। অফিসের পিএ সজীব পিছন থেকে বলে। ইরফান চিৎকার করে বলে, সবগুলোকে জাহান্নামে যেতে বলো। কথাটা বলে সেখান থেকে বেরিয়ে যায়। সজীব ছেলেটা বোকা চোখে তাকিয়ে থাকে। এদের গতকাল সারাদিন ঘুমিয়েছে, আজ সকাল সকাল মিটিং ডেকে তবুও মাঝখান থেকে চলে গেল। ছেলেটার মাথা কাজ করে না। তাদের এত পাঞ্চুয়াল স্যারের হঠাৎ কি হলো? ইরফান গাড়ি নিয়ে রওনা হয় গ্রামের উদ্দেশ্যে। চোখ মুখে ক্রোধ, সাথে খানিক দুশ্চিন্তার ছাপ। একা একা বেরিয়েছে ভেবেই গাড়ি চালানোর মাঝেই ডান হাতে স্টিয়ারিং একটা থাপ্পড় মারে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বিড়বিড় করে, স্টুপিড গার্ল, তোমার হাত পা ভেঙে তবেই আমি দম নেব। জাস্ট ওয়েট। কোথায় তুই?
গ্রামে আসলাম, দেখা কর। শুদ্ধ ওপাশ থেকে বলে, আমি তো গ্রামে নেই, তুই হঠাৎ গ্রামে? এই কাজিনের বিয়ে, সাথে আমারও বিয়ে পাকা করতে আসলাম। তুই নাই কেন? সুখে শুনে তো গ্রামে থাকিস। উইকে কাজ ছিল, গিয়েছিলাম, আবার কালকেই ব্যাক করেছি। নেক্সট উইকে যাব। কতদিন থাকবি? নাসিম হেসে বলে, আসি সপ্তাহখানেক। আয় তাহলে, নেক্সট উইক দেখা হচ্ছে। ইরফানকে সাথে আনিস। শুদ্ধ হেসে বলে। অলরেডি ও রওনা দিয়েছে গ্রামে, এখন ওর গ্রামে ছুটতেই দিন যায়। নাসিম অবাক হয়ে বলে, হঠাৎ ও তো গ্রামে আসতে চাইতো না, এখন তুই নেই তবু আসছে। স্ট্রেঞ্জ। বাচ্চা বউয়ের টানে চলে যাই রে, এখানে মন টিকে না। ও তো বউকে মানে না। উপরে উপরে মানে না, কতবার ডিভোর্স দিয়ে দিল, কিন্তু ভেতরে ভিতরে পুরাই আশিক। নাসিম শব্দ করে হাসলো। বেশ কিছুক্ষণ হেসে নিজেকে সামলে বলে, নাইস জোকস। ফান করার জায়গা পাও না, লাত্তি খেলে ঠিক হবি তুই। ইরফানের নামে যে মিথ্যা সরাচ্ছিস, লাথি এমনি খাবি, নো টেনশন। শুদ্ধ ভোতা মুখ করে রাখলো। তার অবস্থা ওই রাখালার বাঘের মতো হলো। একটু মজা করে বলে তাকে এখন মিথ্যেবাদী রাখাল বানিয়ে দিচ্ছে। রেগে বলে, এক চটকানা খাবি, আমি ফান করিনি। নাসিম মাছি তাড়ানোর ভঙ্গি করে বলে, খুব বিশ্বাস করলাম, যা দ্রুত গ্রামে আয়, একা একা ভালো লাগছে না। তোর বিয়ে ভাঙার জন্য হলেও লাভ দিয়ে যাব। সব বিষয়ে ফান করবি না। বলেই নাসিম কল কেটে দেয়। ওপাশ থেকে শুদ্ধ হাসলো। ইরফান কোথায়? মায়েরা দরজায় দাঁড়িয়ে মুখটা একটুখানি করে বলে, একাই এসেছি। ইরফানের ফুপি অবাক হয়ে বলেন, মানে একা এসেছিস কেন? তুই পাগল? যদি রাস্তাঘাটে কোনো বিপদ হতো? মায়েরা মন খারাপ করে বলে। হবে না গো আম্মা জান, এত টেনশন করো কেন? আমাকে একটু বড় হতে দাও। টিনা বেগম রেগে বলে, এইসব ছেলে মানুষ একদম করবি না, এত বড় হতে হবে না তোকে, আমি আছি এই ভালো। মায়েরা মুখ ফসকে বলে। বড় না হলে তোমার ভাতিজা মানবে না তো। কথাটা বলে থতমত খেয়ে যায়। টিনা বেগম রাগের মাঝেও হেসে ফেলে। এদের মধ্যে কি চলে? ভ্রু কুচকে বলে, আমার ভাতিজার জন্য বড় হতে চাইছিস? মায়েরা লজ্জা পেয়ে যায়। আমতা আমতা করে বলে, আমার বইয়ে গেছে তোমার ভাতিজা ভালো না, তার সাথে আসবো না, তাই একাই চলে এসেছি। ওনাকে আর কষ্ট করে আসতে হবে না। খেয়েছিস কিছু? মায়েরা পেটে হাত বুলিয়ে বলে, না গো আম্মা জান, খাবার দাও তো, অনেক খিদে পেয়েছে। কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আয়, আমি খাবার দিচ্ছি। মায়েরা কথা না বাড়িয়ে তার ঘরে যায়। ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে খাবার খেয়ে নেয় আর টুকটাক কথা বলে ত্রিনা বেগমের সঙ্গে। খাবার শেষে মায়েরা চেয়ারে পা তুলে বসে বলে, আম্মা জান, মা এসেছিল আমার খোঁজ নিতে। একদম। ত্রিনা বেগমের মুখ মলিন হয়ে যায় মায়রার মুখের দিকে চেয়ে। মায়রা উৎফুল্ল নিয়ে প্রশ্নটা করেছে। ত্রিনা বেগম মায়রার পাশে চেয়ারে বসে বলে, আমি তোর মা হতে পেরেছি? মায়রা অবাক হয়ে তাকায় ত্রিনা বেগমের দিকে। হেসে ত্রিনা বেগমকে জড়িয়ে ধরে বলে, পারফেক্ট। কথাটা বললেও চোখের কোণে পানির কণা চিকচিক করছে। সে বুঝেছে তার মা তার খোঁজ নিতে আসেনি, মায়েরা মিমের সাথে দেখা করতে বেরিয়েছে। ভালো লাগছিল না বলে ত্রিনা বেগমকে বলে বাসা থেকে বেরিয়েছে। কই যাচ্ছিস? মিম মায়েরার কথাই হেসে বলল, বিয়ে দেখতে চল। হ্যাঁ, আমি যাব না। মানুষের বিয়ে আমি গিয়ে কি করব? মিম মায়েরার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, তোর বিয়ে হয়েছে, আমার তো হয়নি, চল আমি দেখব বিয়ে। মায়েরা হা করে চাইলো, কি আবাল, ওর বিয়ে হয়নি বলে মানুষের বিয়ে দেখবে? মায়েরা কিছু বলল না, গ্রামের বিয়ে যাওয়াই যায়। এক্সাম কেমন হয়েছে? মিম হেসে বলে, ভালো। তোর? মায়েরা মন খারাপ করে বলে, আজ আমি মিমের মতো ভালো স্টুডেন্ট নই বলে ভালো বলতে পারছি না। মিম মায়েরার পিঠে থাপ্পড় দিয়ে বলে, একদম ঢং করবি না, ভালো স্টুডেন্টদের ঢং বেশি হয়, এটা তোকে দেখলে হাড়ে হাড়ে বুঝি। মায়েরা হাসলো। মিমের পাশে একটা ছেলে এসে দাঁড়ায়। বয়স 22 বা 24 বছর হবে।
ছেলেটাকে দেখে বলে। আরে ভাইয়া আপনি? মিম আমতা আমতা করছে। মায়েরা পাশ থেকে বলল। কার যেন বিয়ে, সেটাই দেখতে যাচ্ছি। ছেলেটা হেসে বলল। মায়রা আর মিম গুটি গুটি পায়ে এগিয়ে যায় ছেলেটার সাথে। গ্রামের বিয়ে, আহামরি সাজানো না হলেও মোটামুটি সাজিয়েছে বাড়িটা। মায়রা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে, ভালোই লাগছে। তার বিয়ের কথা মনে পড়ে হাসি পায়, শব্দ করে হেসেও ফেলে। তার ওটা বিয়ে ছিল নাকি শোক পালনের দিন ছিল, পেছন থেকে কেউ একজন বলে। একে একা হাসছো কেন? মাইরা হাসি থামিয়ে পিছন ফিরে তাকালে বাসদের সেই ছেলেটাকে দেখে চোখ বড় বড় করে তাকায়। এই ছেলে এখানে কেন? আশেপাশে মিমকে খুঁজলো, নেই তো। তাকে রেখে কোথায় গিয়েছে এই মেয়ে? ছেলেটা এগিয়ে এসে বলে। কেমন আছো বারবি ডল? মায়েরা খুবই বিব্রত বোধ করে, এই ছেলে এমন অদ্ভুত নামে ডাকে কেন। কোনো কথা না বলে দ্রুত জায়গাটা প্রস্থান করতে চায়। তার আগেই ছেলেটা মায়রার সামনে দাঁড়িয়ে যায়। মায়রা রেগে বলে। সামনে থেকে সরুন, আপনি আমাকে ডিস্টার্ব করছেন কেন? ছেলেটা দুহাত আড়াআড়িভাবে গুজে হেসে বলে। তুমি তো আসলে অনেক বড় হয়ে গেছো বারবি ডল। মায়রা চোখ পাকিয়ে বলে। একদম উল্টাপাল্টা নামে ডাকবেন না আমাকে। মায়রার পিছনে বেশ কয়েকজন মেয়ে এসে দাঁড়ায়, ছেলেটার উদ্দেশ্যে বলে। ছেলেটা মায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে। তোদের ভাবি আপ্যায়ন কর, নিয়ে যা। মায়রা চোখ বড় বড় করে তাকায়, কি বলছে এই লোক? ছেলেটার কথা শুনে তার সব কাজিন সুর তোলে। মায়রা রেগে বলে। কি বলছেন আপনি? আমি বিবাহিত। ছেলেটা শব্দ করে হাসে, অতঃপর বলে। তুমি আসলে অনেক বড় হয়ে গেছো। এই ট্রিক্স ইউজ করছো কেন? লাভ নেই, পিছু ছাড়ছি না বারবি ডল। মায়েরা অদ্ভুতভাবে তাকালো, পাগল নাকি এই লোক? সে কোন দুঃখে মিথ্যা বলতে যাবে? বিরক্ত লাগলো। এই মিমটা তাকে রেখে কোথায় গেল কে জানে। মায়রার পাশে দুজন মেয়ে এসে বলে। মায়রা মেয়েগুলোর কথাই বিব্রত বোধ করে ভীষণ। এরা সবগুলো পাগল, একজন বলে ওঠে। মায়রা আরও অদ্ভুতভাবে তাকায়। ভাবি মানে? এই বদলোকের বউ হবে কেন সে? তার তো স্বামী আছে। ইরফানের মুখটা ভেসে উঠল, মনে মনে ডাকলো তাকে। এখানে এসে যেন বলে সে তার বউ। কত সুন্দর তার স্বামী, শুধু একটু মারে, ভাবতেই আবার মন খারাপ হলো। তবে মানুষ তো ভালো, তার যত্ন করে খুব। সে তো বাচ্চা না, সব বোঝে। কিন্তু এখন এটা কোথায় ফেসে গেল? মায়রার হাত ধরে টানলে মায়রা আমতা আমতা করে মুখ ফসকে বলে। আমি বাড়ি যাব, আমার খিদে পেয়েছে। কথাটা শুনে সামনে দণ্ডায়মান ছেলেটা শব্দ করে হেসে দেয়। মায়েরা থতমত খেয়ে যায়। সে কি পাগল নাকি? বিয়ে বাড়িতে এসে খিদের কথা বলছে। নিজের কপালে নিজেরই একটা বাড়ি মারতে ইচ্ছে করলো। ছেলেটা হেসে বলে। তোমার জন্য স্পেশাল খাবার রেডি করব, এসো বারবি ডল। মায়েরার এত বিরক্ত লাগলো, পরপুরুষ তাকে কী সব নামে ডাকছে। ইচ্ছে করলো ঠাটিয়ে একটা চড় মারতে। বদ ছেলে, অন্যের বউকে নিজের বউ বানাতে চায়। ছেলেটা মায়েরার হাত ধরতে চায়। মায়েরা রেগে যায়, দুহাত পিছনে গুটিয়ে নিয়ে রেগে বলে। একদম অসভ্যতামি করবেন না, বলেছি না আমি বিবাহিত। ছেলেটা মায়েরার দিকে ভ্রু কুচকে তাকায়। এটুকু মেয়ের কি ঝাঁজ। হাত গুটিয়ে নিল, মৃদু হেসে বলে। ইটস ওকে, ওয়েটিং। মায়েরা পাশ কাটিয়ে চলে যায়। ছেলেটা গম্ভীর মুখে মায়েরার প্রস্থান দেখলো, চোখে মুখে চিন্তার ছাপ। মেয়েটা আসলেই ম্যারিড? এটুকু মেয়েকে কে বিয়ে করবে? মিথ্যাই হয়তো বলেছে। তার কাজিনদের জিজ্ঞেস করলে বলে তারা জানে না। এদিকে মায়েরা মিমকে খুঁজতে থাকে, একসময় পেয়েও যায়। হাত ধরে টেনে এনে বাইরের দিকে নিয়ে যায়। মিম মায়েরার হাত টেনে বলে। আরে বর আসেনি তো, বর আসলে দেখা যাবে। মায়েরা রেগে বলে। তাহলে আমি গেলাম। আরে রাগ করিস কেন? আচ্ছা চল যাই। পিছন থেকে তখনকার সেই ছেলেটা এসে বলে। মায়েরা উত্তর দিল না, মেজাজ খারাপ হয়ে গিয়েছে তার এখানে এসে। মিম মৃদু হেসে বলে। আমাদের এক্সাম, আসি ভাইয়া। এই বাসা গ্রামের একদম শেষ মাথায় বলা যায়, মোটামুটি অনেকটা দূরে। তাই মায়েরা বা মিম কেউ নিষেধ করলো না। ছেলেটাকে তারা মোটামুটি ভালোভাবেই চেনে, খারাপ না। মায়েরা মিম আর সেই ছেলের সাথে টুকটাক কথা বলছিল।
আর সামনে হাঁটছিল। বেখেয়ালে সামনে চোখ পড়লে পা থেমে যায়। মিম মায়রাকে থেমে যেতে দেখে পাশ থেকে বলে, কি হলো, থামলি কেন? কথাটা বলে মায়রার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। চেনা চেনা লাগলো লোকটাকে। মাথায় চাপ দিতেই মনে পড়লো এটা তো মায়রার দূর সম্পর্কের দুলাভাই। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ভয় পায় ইরফানের দৃষ্টিতে। ইরফান গটগট পায়ে এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় ছিলে? মায়রা ভীতু চোখে তাকায় ইরফানের দিকে, ঢোক গিলে নেয়। লোকটা গ্রামেও চলে এসেছে কখন? মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মায়রার গাল চেপে ধরে, দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠে বলে, আসতে নিষেধ করেছিলাম না? স্পিক আপ। পাশ থেকে ছেলেটা এগিয়ে এসে মায়রার হাত টেনে ইরফানের সামনে থেকে সরিয়ে আনতে চায়। ইরফানের দিকে চেয়ে বলে। ইরফান জ্বলন্ত চোখে মায়রার ধরে রাখা ছেলেটার হাতের দিকে চেয়ে আছে। মায়রার গাল ছেড়ে ডান হাতে ছেলেটার গলা চেপে চিৎকার করে বলে, ওর হাত ছাড় বাস্টার্ড। ছেলেটা ছাড়ে না। কে রে এই লোক? অসভ্যের মতো আচরণ করছে। সে মায়রা আর মিমকে এগিয়ে দিচ্ছিল যাতে কোনো বাজে ছেলে তাদের সাথে খারাপ কিছু করতে না পারে। ইরফানকে দেখে ভালো ঠেকলো না, এজন্যই মায়রাকে প্রোটেক্ট করার ট্রাই করছে, যদিও মায়রা হাত ছাড়ানোর চেষ্টা করছে। ইরফান ডান হাতের সব শক্তি প্রয়োগ করে ছেলেটার গলা চেপে ধরে। ছেলেটার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান বাঁ হাতে মায়রার পেট জড়িয়ে টান মেরে তার বাঁ পাশে দাঁড় করিয়ে দেয়। ছেলেটা মায়রার হাত ছাড়েনি এখনো। ইরফানের মাথায় আগুন চড়ল যেন। গলা ছেড়ে চোখের পলকে ছেলেটার হাত মায়রার হাত থেকে টান মেরে ছাড়িয়ে ছেলেটাকে ল্যাং মেরে ফেলে দেয়। কিছু বুঝে ওঠার আগে ছেলেটি যে হাত মায়রার হাত ধরেছিল সেই হাত ঘুরিয়ে শক্তি খাটিয়ে উল্টো দিকে চাড়া দেয়। ছেলেটা চিৎকার করে ওঠে। মিম ভয়ে ঢোক গিলছে। মায়রা নিজেও ভয় পেয়ে যায়। ইরফানের পেট জড়িয়ে বলে, ওনাকে ছাড়ুন প্লিজ, হাত ভেঙে যাবে তো। ইরফান ছেলেটার হাত ছেড়ে মায়রার গাল শক্ত হাতে চেপে ধরে শক্ত গলায় বলে, ওই ছেলেটার জন্য চিন্তা করছো কেন তুমি? মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। কি বলছে এই লোক? চোখ ঘুরিয়ে ছেলেটার দিকে তাকালে দেখলো ছেলেটি মাটিতে শুয়ে কাতরাচ্ছে। মিম একবার ইরফানকে দেখছে, একবার মায়রাকে, তো একবার মাটিতে পড়ে কাতরানো ছেলেটার দিকে। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়রা ছেলেটার দিকে এগিয়ে গিয়ে বলতে নেয়, ভাইয়া। তার আগেই পিছন থেকে ইরফান মায়রার পেট জড়িয়ে মায়রাকে কোলে তুলে নেয়। মায়রা চোখ বড় বড় করে বলে, কি করছেন? ওনার হাত ভেঙে গিয়েছে মনে হয়। ইরফান গটগট পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলে, ভেঙে দিয়েছি, তাই ভেঙেছে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এই লোকটা আসলেই পাষাণ। কিভাবে বলছে ভেঙে দিয়েছি? মুচড়ামুচড়ি করছে। ইরফানের বুকে দুহাতে ঠেলে বলে, নামায়, ওনাকে হসপিটাল নিতে হবে তো। পিছন থেকে মিম বলে, আরে আপনি তো মায়রার দুলা ভাই, বউ রেখে শালির সাথে এইসব কি করছেন? কথাটা শুনে ইরফান পিছু ফিরে তাকায়, শক্ত কণ্ঠে বলে, শাট আপ, শি ইজ মাই ওয়াইফ। মিম যেন বোকা বনে যায়। মায়রার দিকে তাকালে দেখে মায়রা অসহায় চোখে মিমের দিকে চেয়ে আছে। মিম বোধহয় বুঝলো, কটমট চোখে মায়রার দিকে তাকালো। বেয়াদব তাকে মিথ্যে বলেছিল। ইরফানের চোয়াল শক্ত, উল্টো ঘুরে পায়ের গতি বাড়িয়ে তার গাড়িতে উঠে বসে। কোলের উপর মায়রাকে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। বাঁ হাতে মায়রাকে নিজের সাথে চেপে ডান হাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায়। মায়রা মুচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়, ওই ভাইয়াটার হাত ভেঙে গিয়েছে, এখন কি হবে? ইরফান গাড়ির ব্রেক কষে। দুহাতে মায়রাকে নিজের সাথে চেপে রাগান্বিত কণ্ঠে বলে, আর একবার ওই ছেলের কথা চিন্তা করলে ওর মাথা কেটে ফেলবো। মায়রা ঢোক গিলে। ইরফান ফুস করে শ্বাস ফেলে। মায়রাকে নিয়ে গাড়ি থেকে নামলো। এরপর মায়রার হাত ধরে একটা দোকানের দিকে নিয়ে যায়। মায়রা বোকার মতো চেয়ে ইরফানের পিছু পিছু যায়। কি করছে এই লোক? ইরফান দুটো সাবান কিনলো, আশেপাশে কিছু খুঁজলো। কাঙ্ক্ষিত জায়গা চোখে পড়লে মায়রার হাত টেনে সেদিকে নিয়ে যায়। মায়রা হা করে চেয়ে আছে।
মনে প্রশ্ন জাগে, সাবান কেন কিনলো? ভাবনার মাঝেই রাস্তার পাশে একটা পানির লাইনের পাশে দাঁড় করিয়ে দেয় ইরফান মায়রাকে। এরপর একটা সাবানের প্যাকেট পকেটে রেখে অপরটি ছিঁড়ে ফেলে। মায়রাকে ঘুরিয়ে মায়রার পিঠ তার বুকে লাগিয়ে পিছন থেকে মায়রার বোরকার বাম হাতা গুটিয়ে দেয়। ট্যাপ ছেড়ে মায়রাকে সহ নিচু হয়ে সাবানে ভিজিয়ে মায়রার হাত জ্বলতে থাকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়, চেঁচিয়ে বলে, আরে কি করছেন? আমার হাত পরিষ্কার তো। ইরফান পাত্তা দিল না, গম্ভীর গলায় ধমকে বলে। শাট আপ। মায়রা ঢোক গিলে। সে বোধহয় বুঝেছে এই লোক কেন এমন করছে। ছোট মাথায় এই ব্যাপারটা তার কাছে ভীষণ ভারী লাগলো। ইরফানের মুখাবয়বা স্বভাবসুলভ গাম্ভীর্যের ছাপ। নিচু হয় ইরফানের বাম গাল মায়রার ডান গাল বরাবর। মায়রা আর চোখে তাকালো ইরফানের দিকে। ঢোক গিলে নিজের হাতের দিকে তাকালো। ধীরে ধীরে ইরফানের হাতের গতি বাড়ে। মায়রা ব্যথা পায় হাতে। হাত ছাড়াতে চাইলে ইরফান বাঁ হাতে শক্ত করে মায়রার হাতের কবজি চেপে ধরে। ডান হাতে হাত জ্বলতে থাকে। মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, হাত ছাড়ুন প্লিজ, আমি ব্যথা পাচ্ছি। ইরফানের হাত থেমে যায়। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকালে দেখলো মায়রার চোখের কোণে চিকচিক করছে পানি। হাতের সাবান ফেলে দেয় দ্রুত। ডান হাতে মায়রার হাত উঠিয়ে ফেনাযুক্ত হাতেই ঠোঁট ছোঁয়ায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়, অদ্ভুতভাবে বলে, আপনি কি পাগল? সাবান খাচ্ছেন কেন? ইরফান থতমত খেয়ে দ্রুত মায়রার হাত ছেড়ে দেয়। মুখ কুঁচকে নেয়। সাবানের ফেনা মুখে গিয়েছে। পাশেই থুতু ফেলে। মায়রার কেন যেন হাসি পায়। কিছুটা শব্দ করেই হেসে ফেলে। ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। ওই ভাইয়া আমার হাত ধরেছিল বলে আপনি আমার হাতে সাবান লাগাচ্ছেন, তাই না? ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, নো, তোমার হাতে ডাস্ট ভরে গিয়েছে। মায়রা মুখ বাঁকায়। ডান হাত এগিয়ে দিয়ে বলে, তবে এই হাতও ধুইয়ে দিন। একসাথেই ছিল দুই হাত। ইরফান ধমকে বলে। শাট আপ স্টুপিড গার্ল। মায়রা বিরক্ত হয়। সারাদিন শুধু ইংলিশ ঝাড়বে কানের কাছে। ইরফান মায়রার ঘাড় বরাবর মুখ নামিয়ে হিজাবের অংশ দিয়ে ঠোঁটে লেগে থাকা ফেনা মুছে। মায়রা কেঁপে ওঠে। শুকনো ঢোক গিলে নিজের হাতের দিকে তাকায়। ইরফান ট্যাপের নিচে হাত রেখে মায়রার হাত ধুয়ে দেয়। মায়রার ফর্সা হাত লাল হয়ে গিয়েছে। এটা দেখে পকেটের সাবান বের করে ছুঁড়ে ফেলল। এরপর মায়রার হাত ধরে দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে যায়। গাড়িতে বসে মায়রার দিকে চেয়ে রেগে বলে, একা একা কেন এসেছো? মায়রা মাথা নিচু করে নেয়। মিনমিন করে বলে, আমি আসতে পারি? ইরফান ঠান্ডা গলায় বলে, ইউনো, আমার এখন তোমাকে খুন করতে ইচ্ছা করছে। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান গম্ভীর চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা তার কোমর থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে। এই মেয়েকে কি করা যায় সেটাই ভাবছে। মাথায় কাজ করে না। বাসে একা একা পুরো রাস্তা এসেছে। ভাবতেই ইচ্ছে করছে একে আগে ফটাফট থাপড়ে গাল লাল করে দিতে। কিছু একটা ভেবে তীক্ষ্ণ চোখে চেয়ে প্রশ্ন করে, পাশের সিট কার ছিল, ছেলে না মেয়ে? মায়রা আমতা আমতা করে। ইরফান ধমকে বলে, আনসার মি। ছেলে। ইরফান চিল্লিয়ে বলে ওঠে। হোয়াট? কথাটা বলেই রাগের চোটে ঠাস করে মায়রার বাম গালে থাপ্পড় মেরে দেয়। মায়রা কেঁপে ওঠে, চোখ খিচে নেয়। শক্ত হাতের থাপ্পড় খেয়ে গালটা টন টন করে উঠল। মাথা নিচু করে নিল। চোখ জোড়ায় পানি জমেছে। ইরফান মায়রার চোয়াল ধরে রাগান্বিত স্বরে বলে, তোকে বেরোতে নিষেধ করেছিলাম না? এই পুচকি মেয়ে, আমার কথা তোর কানে যায় না? জানে মেরে ফেলবো একদম। মায়রা মাথা নিচু করেই থাকে। চোখ থেকে টুপটাপ করে পানি গড়িয়ে পড়ে। এখন কেন যেন ইরফানের মার খেয়ে অভিমানে কষ্টে চোখের পানি ঝরে। মায়রা বুঝে পায় না কারণ। ইরফান মায়রার গাল ছেড়ে ছিটে মাথা হেলিয়ে চোখ বুঝলো। ফুস করে শ্বাস ফেলে। বেশ কিছুক্ষণ চুপ করে থেকে চোখ মেলে তাকায় মায়রার দিকে। ঠান্ডা গলায় নরম স্বরে আবদার করে, আমার রাগ কমিয়ে দেবে প্লিজ। মায়রা ভেজা চোখ জোড়া খুলে পিট পিট করে তাকায় ইরফানের দিকে। অদ্ভুত চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। সে কিভাবে রাগ কমাবে? পাষাণ লোক, শুধু ছুতো খুঁজবে তাকে মারার।
মাথা নিচু করে ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে বসতে চায়। ইরফান দুহাতে মায়রার কোমর জড়িয়ে বলে,